ঈদ মুবারক। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কানাডা ডায়েরির এবারের আয়োজন। আর সঙ্গে আছি আমি বনেকুর মুস্তাফা, কানাডার টরন্টো থেকে। কানাডায় পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। যথাযথ ধর্মীয় মর্যাদায় চলছে দেশটির 18 লাখ মুসলমানের ঈদ উদযাপন। সাধারণত ঈদের দিন কানাডায় সরকারি ছুটি দেয়া না হলেও এবছর ঈদ উল ফিতর সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় তা যোগ করেছে বাড়তি আনন্দ। সকাল 9:30টায় টরন্টোর ডেন্টোনিয়া পার্কে ঈদ জামাতে অংশ নেন মুসলমানরা। ছুটির দিন হওয়ায় এবছর প্রতিবারের চেয়ে বেশি সংখ্যক মানুষ জমায়েত হন। এছাড়া ক্যালগারি শহরের আকরাম জুমা মসজিদেও ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বিশ্বের নানা দেশের মুসলমানদের সাথে যোগ দেন প্রবাসী বাংলাদেশিরাও। মুসলিমদের কাছে ঈদ মানেই আনন্দ। তবে বাকি মুসলিম দেশগুলোর মতো ঈদের এই আনন্দ উপভোগ করতে পারে না ফিলিস্তিনিরা। যুদ্ধবিধ্বস্ত গাজায় খাবারের কষ্ট ও মরদেহের মিছিলেই হয় তাদের ঈদ পালন। ঈদের দিনেও দেয়া হয়নি কোনো যুদ্ধবিরতি। তাই বেঁচে থাকাটাই যেন গাজাবাসীদের জন্য ঈদের আনন্দের সমান। শান্তি সমৃদ্ধির বার্তা নিয়ে বিশ্বে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। ধনী গরিব নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে অংশ নিয়েছেন ঈদের জামাতে। সৌদি আরবে প্রথা অনুযায়ী সূর্যোদয়ের 15 মিনিট পরে স্থানীয় সময় 5:30 থেকে 6টার মধ্যে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র মসজিদুল হারাম ও মসজিদুল নববীতে হাজির হন অসংখ্য মানুষ। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হচ্ছে ঈদ। এসব দেশে বসবাসরত বাংলাদেশিরা খুশির আমেজে কাটাচ্ছেন দিনটি। আমি আমার অন্তর থেকে আমার সকল আপনজন, আত্মীয় স্বজন, দোস্ত আহবাব বরং সকল মুসলমানকে ঈদের শুভেচ্ছা। প্রবাসী এবং দেশে যে যেখানে ঈদ উদযাপন করছেন সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। উৎসব মুখর পরিবেশে আমরা এই জামাতের নামাজটাকে আদায় করে আমরা গর্বিত, আনন্দিত এবং সবাইকে জানাই, দেশ ও প্রবাস থেকে যারা আছেন সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক। যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের দেশ যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়াতেও উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করছেন মুসলিমরা। রাশিয়ার মস্কো সেন্ট্রাল মসজিদে 5 লাখের বেশি মুসল্লি অংশ নেন ঈদ জামাতে। বিশ্বের এক প্রান্তের মানুষ যখন পরিবার পরিজন নিয়ে কাটাচ্ছেন সুন্দর সময়, তখন ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েই টানা দ্বিতীয় বছরের মতো ঈদ জামাতে একাট্টা হয়েছেন ফিলিস্তিনিরা। কয়েক দশক ধরে বয়ে বেড়ানো কষ্ট, যন্ত্রণা ও অধিকার বঞ্চিত হওয়ার গ্লানি ঘোচাতে সৃষ্টিকর্তার কাছে করেছেন প্রার্থনা। জেরুজালেমের আল আকসায় পবিত্র ঈদ উল ফিতরের জামাতে অংশ নেন 1 লাখের বেশি ফিলিস্তিনি। সোমবার ওমান, ব্রুনেই, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ অনেক দেশে উদযাপিত হবে ঈদ উল ফিতর। সময়ের তফাতের কারণে বিশ্বে এক এক দেশে এক এক সময়ে পালিত হয় ঈদ। তবে শুধু সময় নয়, মুসলিমদের ঈদ উদযাপনেও দেশে দেশে রয়েছে ভিন্নতা। এক এক দেশে রয়েছে এক এক রকম রীতি। প্রচলিত বিশ্বাসের কারণে সীমানা ভেদে বদলে যায় ঈদের রং। প্রতিটি মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ, তবে ভৌগোলিক কারণে এর উদযাপনে দেখা মেলে ভিন্নতার। বিশ্বের অন্যতম মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়াতে ঈদের উদযাপন হয় রাজকীয়ভাবে। সে দেশে ঈদ লেবারান নামেই বেশি পরিচিত। মুখরোচক বিভিন্ন খাবার টেবিলে শোভা পায়। তবে বাংলাদেশের মতো সেমাই নয়, ঘরে ঘরে মূল আকর্ষণ লাপিস লেজিট নামে বিশেষ এক কেক। ড্রাম বাজিয়ে কিংবা আতশবাজির মাধ্যমে পালিত হয় দেশটির সবচেয়ে বড় উৎসব। মালয়েশিয়ায় ঈদ উল ফিতর হারি রায়া নামে বেশি পরিচিত। এদিনকে কেন্দ্র করে পালিতা নামের বিশেষ ধরনের কুপি দিয়ে সেজে ওঠে প্রতিটি ঘর। অন্যান্য দেশের মতো মালয়দের খাবার টেবিল সেজে ওঠে নানান খাবারে। তাদের মধ্যে কেতুপাত, কুই রায়া, লেমাং উল্লেখযোগ্য। সৌদি আরবে ঈদকে কেন্দ্র করে গরিবদের মাঝে বিতরণ করা হয় খাবার ও বিলাস সামগ্রী। নামাজের পর শিশুদের মাঝে বন্টন করা হয় বিভিন্ন উপহার। ঝলমলে আলোয় সাজানো হয় প্রতিটি শহর।
তুরস্কে ঈদুল ফিতর পরিচিত সেকের বাইরাম নামে, যার অর্থ মিষ্টি উৎসব। নামাজ শেষে পরস্পরকে মুতলু বাইরামলার বলে শুভেচ্ছা জানায়, যার অর্থ তোমার উৎসব শুভ হোক। আমিরাতে ঈদ উপলক্ষে টেবিলে শোভা পায় ছাগলের মাংস দিয়ে তৈরি ঔজি নামের বিশেষ এক খাবার। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যাজিক শো, নাচ ও গানের মাধ্যমে ঈদ উদযাপন করে দেশটি। অঞ্চলভেদে যদিও ভিন্ন উদযাপন, তবুও সৃষ্টিকর্তার সন্তুষ্টি প্রত্যেকের উদ্দেশ্য। দর্শক, এবারে জানিয়ে দেব কানাডার ফেডারেল ইলেকশনের খবর। আর ফেডারেল ইলেকশনের সর্বশেষ পরিস্থিতি জানতে আমাদের সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন বিশিষ্ট সাংবাদিক শওকত আলী সাগর। চলে যাচ্ছি তার কাছে। অনেক ধন্যবাদ বনাঙ্কুর। হ্যাঁ, পুরো কানাডা এখন নির্বাচনী আমেজে রয়েছে। রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতারা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে। নির্বাচিত হয়ে সরকার গঠন করলে জনগণের জন্য, দেশের জন্য তারা কি করবেন সেগুলো তারা নাগরিকদের সামনে, জনগণের সামনে তুলে ধরছেন। আগামী 28শে এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে কানাডার মূলত 5টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। তার মধ্যে রয়েছে ক্ষমতাসীন লিবারেল পার্টি মার্ক কার্নির নেতৃত্বে, কনজারভেটিভ পার্টি পিয়ারে পোলিয়েভের নেতৃত্বে এবং জাগমিত সিংয়ের নেতৃত্বে এনডিপি। মূলত এই 3টি রাজনৈতিক দলই কানাডার রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত। তার বাইরে গ্রিন পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং কুইবেক ভিত্তিক একটি আঞ্চলিক রাজনৈতিক দল ব্লক কুইবেকও, তারাও এই নির্বাচনে প্রার্থী দিয়েছে। আমি যে মুহূর্তে কথা বলছি এই মুহূর্ত পর্যন্ত আসলে নির্বাচনী প্রচারণার 1 সপ্তাহ অতিক্রান্ত হয়েছে। গত সপ্তাহে হাউস অব কমন্স ভেঙে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং প্রধানমন্ত্রী মার্ক কার্নি, যিনি জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর লিবারেল পার্টির নেতা নির্বাচিত হয়েছেন এবং নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, মাত্র 12 দিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পরেই তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছেন। এখনও তিনি প্রধানমন্ত্রী হিসেবে আছেন, কিন্তু তিনি মূলত কেয়ারটেকার মোডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। দৈনন্দিন রুটিন ওয়ার্ক তিনি করছেন, কোনো ডিসিশন মেকিংয়ে তিনি যেতে পারছেন না বা তিনি যেতে পারবেন না, সেটি হচ্ছে নিয়ম। এই 1 সপ্তাহ নির্বাচনী প্রচারণার মধ্যে আবার অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেছে। তার মধ্যে বেশ অন্তত 3 দিন সময় কেটে গেছে পাশের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণার প্রেক্ষিতে যে অস্থিরতা তৈরি হয়েছে সেটি মোকাবেলা করতে গিয়ে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনি তার নির্বাচনী প্রচারণা স্থগিত রেখে রাজধানী ওটুয়ায় ফিরে গেছেন। সেখানে সভা সমাবেশ করেছেন। তার ক্যাবিনেট এবং বিভিন্ন ব্যবসায়ী নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং ঘোষণা দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প আগামী 2 এপ্রিল থেকে কানাডিয়ান অটো সেক্টরের উপর নতুন করে যে ট্যারিফ আরোপের ঘোষণা দিয়েছেন সেটি কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটিকে আর কন্টিনিউ করার অনুকূলে রাখবে না। মূলত দুটি দেশের সম্পর্কে একটি ফাটল ধরবে। তারপরই আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প মার্ক কার্নির সঙ্গে টেলিফোনে কথা বললেন। কথা বলার পর তিনি মার্ক কার্নিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন এবং বললেন যে নির্বাচনের পর তারা নতুন করে আলাপ আলোচনা শুরু করবেন এবং দুই দেশের মধ্যে একটি ভিন্ন রকম সম্পর্ক হবে। এই ডেভেলপমেন্টের পর মার্ক কার্নি আবার নির্বাচনী প্রচারণায় চলে গেছেন। এখন প্রধান 3টি রাজনৈতিক দলের নেতাই মার্ক কার্নি, জাগমিত সিং এবং পিয়ারে পোলিয়েভ 3 জনই এখন মাঠে রয়েছেন, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছেন। আমি আরও একটি বিষয় উল্লেখ করতে চাই যে মূলত এই নির্বাচনটি ঘোষণা করা হয়েছে অনেকটা বলা যায় যে নির্ধারিত সময়ের আগেই। আগামী 25 অক্টোবর নিয়ম অনুসারে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু জাস্টিন ট্রুডোকে নিয়ে তুমুল বিতর্ক, তার জনপ্রিয়তা হ্রাস এবং এইসব কারণে লিবারেল পার্টির নেতৃত্বের পরিবর্তনের দাবি ওঠে এবং সেই প্রেক্ষিতেই মার্ক কার্নি নতুন নেতা নির্বাচিত হয়ে দলের নেতৃত্ব নেন এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেই নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেন। গত জানুয়ারি মাস পর্যন্ত সব কটি জনমত জরিপেই কনজারভেটিভ পার্টি প্রায় 20 থেকে 25% পয়েন্টে এগিয়েছিলেন। মনে করা হচ্ছিল যে কনজারভেটিভ পার্টি কানাডার পরবর্তী সরকার গঠন করবে এবং পিয়ারে পোলিয়েভ হবেন কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী। কিন্তু লিবারেল পার্টির নেতৃত্বের পরিবর্তনের পর মার্ক কার্নি যখন নেতা নির্বাচিত হলেন, দেখা গেল যে পুরো দৃশ্যপট পাল্টে গেল এবং সর্বশেষ জনমত জরিপে দেখা যাচ্ছে যে মার্ক কার্নি এবং মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি
প্রায় 20 থেকে 25% পয়েন্টে এগিয়ে আছেন এবং আসনের হিসাবে 195টি আসন লিবারেল পার্টি পাবে বলে ধারণা করা হচ্ছে। সব জনমত জরিপের ফলাফল তাই বলছে। এই জায়গায় একটু উল্লেখ করতে চাই যে এই বছর 343টি আসনে ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হবে। গত নির্বাচন পর্যন্ত 338টি আসন ছিল। সো 343টি আসনের মধ্যে যেই দল 172টি আসনে বিজয় হবে তারা সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে সরকার গঠন করবে। কিন্তু এখন পর্যন্ত জনমত জরিপে দেখা যাচ্ছে লিবারেল পার্টি প্রায় 195টি আসনের মতো তারা পেতে পারে বলে সবকটি জনমত জরিপ বলছে। ফলে ধারণা করা হচ্ছে যে লিবারেল পার্টি আগামী নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করবে। মূলত নির্বাচনী প্রচারণায় প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদের বক্তব্য উপস্থাপন করলেও নাগরিকদের দিক থেকে তাদের যে মূল ফোকাস, তাদের চাওয়াটি হচ্ছে জনজীবনের যে জীবনযাত্রা নির্বাহের যে ব্যয় খুব বেড়ে গেছে সেটি নিয়ন্ত্রণে কোন দল ভালো পদক্ষেপ নিতে পারে, সবাই সেদিকে খেয়াল রাখছেন। তার বাইরে সবার ফোকাস হচ্ছে আমেরিকার সঙ্গে কানাডার যে ট্রেড ওয়ার শুরু হয়েছে ট্যারিফ আরোপের কারণে, ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করার ক্ষেত্রে কে ভালো নেতৃত্ব দিতে পারবেন, কে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন, নাগরিকরা ভোটাররা সেদিকেই সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছেন। এবং এই দুটি ক্ষেত্রেই এখন পর্যন্ত লিবারেল পার্টির মার্ক কার্নি অনেকটা এগিয়ে আছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। দর্শক, কানাডা ডায়েরির এবারের আয়োজনে ছিল এতটুকুই। দেখা হবে আবারও সামনের সপ্তাহে একই সময়ে চ্যানেল 24-এর পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর কানাডা ডায়েরি সম্পর্কে আপনাদের যে কোনো মতামত জানাতে সরাসরি যোগাযোগ করতে পারেন canadadiary@channel24bd.tv এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে।